আমি চায়ের কাপটা রেখে ছুটে ওর কাছে গেলাম। এ কি হলো তোমার? স্পষ্ট দেখতে পাচ্ছি চেষ্টা আমার করা প্রশ্নে ভয় পেয়ে গেছে। কোনোভাবে সেটা এড়িয়ে যেতে চাইছো। এক গ্লাস জল দিয়ে ওর কাশিটা থামালাম। এখন অনেকটা স্বাভাবিক লাগছে, কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। ওর সামনে আবার সে প্রশ্নের পুনরাবৃত্তি করে, কি হলো বলে না তো, দাগটা কি করে এলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না? জানো না মানে কি? না মানে মনে নেই আমার। কি বলো? তুমি এত বড় একটা আঘাত পেলে আর সেটা তোমার কিনা মনে নেই? ও অদ্ভুত। বললাম না মনে নেই, তারপরেও কেন একে প্রশ্ন করছেন? তারপরে উপর উঠে রুমের দিকে চলে যাই। আমি ওর চলে যাবার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য, একটা সামান্য প্রশ্ন করাতে এইভাবে রিয়েক্ট করলো কেন জানি না। ও নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, আমি জানি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি। স্ক্রিনের দিকে তাকাতে দেখি বাবার ফোন। হ্যালো, কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি, তোরা কেমন আছিস বল? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মিছিল কেমন আছে? আমার ছোট ভাইয়ের নাম মিছিল। ও ভালো আছে। শোন একটা কথা, হ্যাঁ বলো। আমরা কাল শহরে আসছি, আমার সাথে মিছিলও আসবে। তোদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে মানে? কী যে বলো না, তুমি যখন খুশি যাকে খুশি নিয়ে এসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আর তুই কিছু মনে করিস না, ওটা তো এমনি মজা করে বললাম। তোমরা যত দ্রুত সম্ভব চলে আসো, তোমাদের পেলে সিরিজটাও খুশি হবে। বাবার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। বাবা আর ভাই আসছে অনেক দিন পর। অবশ্য বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে বসেই হয়েছিল। আমাদের বাসায় প্রথম আসছে ওরা, এটা ভেবে বেশি খুশি লাগছে। কিন্তু সমস্ত ভালো লাগার ভেতরে যখন শ্রেষ্ঠার রাস্তায় দেখা হয় সেই মহিলার কথা মনে পড়ে, সকল আনন্দ ভালো লাগা নিমিশে বিষাদের দুশ্চিন্তায় পরিণত হয়। আমি নিজেও জানি না এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে বের হতে পারবো, তবে যত দ্রুত সম্ভব আমাকে দুশ্চিন্তা থেকে বের হতেই হবে। কোনো মানুষের পক্ষে এত টেনশন বয়ে বেড়ানো সম্ভব নয়, বিশেষ করে আমার পক্ষে। পরের দিন বিকেলবেলায় বাসায় বাবার ছোট ভাই চলে আসে। ওরা আসাতে শ্রেষ্ঠ বেশ আনন্দিত। আমারও ওদের পেয়ে কিছুটা হলে দুশ্চিন্তার রাশটা লাঘব হলো। অবশ্য আমি বাবার সাথে শ্রেষ্ঠা আর সে মহিলার বিষয়ে আলোচনা করি। বাবা শুনে আমার ধৈর্য ধরার পরামর্শ দিলেন, তবে উনি নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়েন এই নিয়ে। এরপর যখন সন্ধ্যা প্রায় 7টা, ছাদে একা একা পায়চারি করছি আমি, একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমার কাছে। আমি রিসিভ করতেই একটা মহিলার কণ্ঠস্বর বেশি আসলো পাশ থেকে। আপনি কি মিস্টার সৌহার্দ্য জামান? হ্যাঁ, আমি সৌহার্দ্য, বলুন। আপনার জন্য একটা খাস খবর আছে। খবর? কিসের খবর? আর আপনি কে? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে যে লোকেশনটা দিচ্ছি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। লোকেশন? কিসের লোকেশন? আজ থেকে 1 বছর আগে আপনার মা মারা গিয়েছিল না? না মানে আপনারা যতদূর জানেন আর কি। হ্যাঁ, খুনি। মাকে মেরে লাশটা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁজে না পেয়ে মৃত ঘোষণা করে দেয়। কিন্তু কি হয়েছে বলুন তো? ঠিক, আপনার মাকে নদীতে ফেলে দেয়া হয়েছিল, কিন্তু উনি সেদিন মারা যাননি। উনি এখনও বেঁচে আছেন। হোয়াট? কি বলছেন আপনি এটা? দেখুন, দীর্ঘ 1 বছর পরে কোমা থেকে ফিরলেন উনি। তারপর ওনার মুখ থেকে আপনাদের বিষয়ে বিস্তারিত জানতে পেলাম। আর হ্যাঁ, উনি এটাও জানেন যে কে তাকে কেন খুন করার চেষ্টা করেছিল। সবটা মনে করতে পেরেছেন উনি। মহিলার কথা শুনে যেন হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আমার। যেন একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল শরীরটা। মা কি সত্যি বেঁচে আছে? আর সেটা কি এতগুলো দিন পরে জানতে পারছি আমি, নাকি আমাকে ফাঁদে ফেলা ষড়যন্ত্র করছে কেউ? এই মুহূর্তে কি করা উচিত আমার? না, এ বিষয়ে আগে বাবার সাথে কথা বলতে হবে, তারপর যা করার করব। ফোনটা রেখে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলাম আমি। আমার মুখ থেকে সবটা শুনে অবাক হয়ে গেল বাবা। কি বলিস কি? তোর মা বেঁচে আছে? কিন্তু কি করে সম্ভব হলো সেটা? হ্যাঁ বাবা, আমি তো অবাক হলাম এটা শুনে। প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। আচ্ছা, ফোন যে করেছিল তার কোনো পরিচয় জানতে পেরেছিস কি? না, উনি তো নিজের বিষয়ে কিছুই বললেন না আমায়। কিন্তু জায়গাটা কোথায়? কোন জায়গা থেকে ফোন কলটা এসেছিল? উনি লোকেশন পাঠিয়ে দিয়েছেন আমায়। খুব একটা দূরেও নয় এখান থেকে, এই ধরো যেতে 1 ঘন্টার মতো লাগবে। আমাদের কি পুলিশের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত?
আমি একই কথা ভাবছি, আমরা পুলিশকে বরং আগে জানাই। একটা ওরকলের ওপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলেছিস, কিন্তু আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় কেউ মিথ্যা বলছে না আমাদের। আর দেখ, তোর মাকে নিয়ে কেউ কেন এমন একটা মিথ্যাচার কেন করবে আমাদের সাথে? কি লাভ তাদের? সেটাও ঠিক। তাহলে কি করা উচিত আমাদের? চল আমরা বরং বেরিয়ে পড়ি। সেরকম পরিস্থিতি হলে আমরা ওখান থেকেই পুলিশকে ইনফর্ম করতে পারবো। তাহলে এখন কাউকে কিছু জানাবো না? না থাক। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। বাবার সাথে কথা সেরে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখন দেখতে পাই শ্রেষ্ঠা দাঁড়িয়েছে আমার সামনে। তার মনেও দাঁড়িয়ে সবটা শুনেছিল এতক্ষণে। এই কি, তুমি এখানে? আপনারা কি আলোচনা করছিলেন দুজন মিলে? কেন, তুমি কিছু শুনতে পাওনি? না, এই তো মাত্র এলাম। আমাদের মা, সবার জানা মতে 1 বছর আগেই যার খুন হয়েছিল, আজকে হঠাৎ করে কেউ ফোন করে আমাদের ইনফর্ম করলো মা মারা যায়নি, এখনো বেঁচে আছে সে। কি বলছেন আপনি এটা? তবে এতগুলো দিন কোথায় ছিলেন উনি? আমি লক্ষ্য করছি শ্রেষ্ঠার মুখমণ্ডল জুড়ে ভয়ের চাপ স্পষ্ট। এমন মনে হচ্ছে মা ফিরে আসার খবর শুনে সে ভয় পেয়ে গেছে। এতগুলো দিন মা কোমায় ছিল, আজকে জ্ঞান ফিরেছে তার। তো এখন কি করবেন আপনি? কি আর করব, আমি আর বাবা মায়ের কাছে যাচ্ছি তাকে ফিরিয়ে আনতে। না, যাবেন না, যাবেন না আপনি। যাব না? কিন্তু কেন? আর তুমি আমাকে নিষেধ করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। না, কিছু না। ভারী অদ্ভুত তুমি। এতদিন বাদে মাকে ফিরে পেয়েছি আমরা, সেটা জেনেও কিনা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো? এটা হয় না কখনো। শ্রেষ্ঠা আর কিছু না বলে বেরিয়ে গেল। আমি অবাক হচ্ছি ওর এই আচরণে। এমন মনে হচ্ছে শ্রেষ্ঠা কিছুতেই চাইছে না মা বাড়িতে ফিরে আসুক। একটা ভয় বাসা বেঁধে আছে ওর মনে। মার সাথে হয়তো রহস্যের জট অনেকটাই খুলবে, আর সেদিন রাতে সেই অজ্ঞাতনামা নারীকে খুঁজে বের করতে পারবো আমি। তাই মায়ের ফিরে আসাটা যেমন আমাদের পরিবারের জন্য মঙ্গল, ততটা আমার জন্যও। নয়তো এভাবে মনের ভিতরে একটা সন্দেহের বীজ বপন করে শ্রেষ্ঠার সাথে সংসারটা করা আমার অসম্ভব হয়ে পড়বে। রাত 8টার দিকে আমের বাবা বেরিয়ে পড়লাম। ওই মহিলা যে লোকেশনের কথা বলেছে, কাজের সূত্রে কয়েকবার সেখানে যাওয়া হয়েছে আমার, তাই পথ চিনতে খুব একটা অসুবিধা হলো না। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হলো। এই তো এই জায়গাটা, এখান থেকে ভেতরে যেতে হবে আমাদের। আচ্ছা একটা কাজ কর, তুই ভেতরে গিয়ে আমাকে ফোন করে কনফার্ম কর। যদি উল্টাপাল্টা কিছু দেখিস তবেও জানাবি, আমি পুলিশকে ইনফর্ম করব। কিন্তু বাবা, আমরা তো এখনো জানাতে পারি পুলিশকে। দেখ সৌহার্দ্য, তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরেছে। আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক, সেটা ওর জন্য ভালো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তাহলে ভেতরেই যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম আমি। একটা পুরনো গোডাউনের ভিতরে ঢুকলাম আমি, কিন্তু মা এটার ভিতরে কেন? মাথায় ঢুকছে না আমার। হিসেব অনুসারে তার হাসপাতালে থাকার কথা, না জানি ওই মহিলা ঠিক কী চাইছে। আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনশান একটা জায়গা, একটু ভয়ও লাগছে। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ একটা ফলো করছে আমাদের পেছন থেকে, কিন্তু পেছনে ঘুরতে কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলাম না। যাই হোক, গা চমচমে পরিবেশের ভেতর দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছনে ফেরার সুযোগ না দিয়েই মাথায় সজোরে আঘাত করলো। আটকে উঠলাম আমি, মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তিতে চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হই। মাটিতে লুটিয়ে পড়ে কোনো রকমে উপরের দিকে একটা চোখ মেলে তাকালাম। তারপর যা দেখতে পাই আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি কোনোদিন। দেখতে পেলাম বাবা হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই দেখতে পাইনি তাকে। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা হাসপাতালে বেডে শুয়েছি, মাথায় একটা মোটা ব্যান্ডেজ করা, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স বাইরে ছুটে এলেন। তার একটু পরে বাবা ভাই আর শ্রেষ্ঠা তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। শ্রেষ্ঠা আর মিছিল আমাকে এই অবস্থায় দেখিয়ে রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল। বাবা তাদের শান্ত করে এগিয়ে আসেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোমাকে। বাবার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছি আমি। কি হচ্ছে এসব আমার সাথে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয় চলে এসেছি। নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখেছি আমাকে, সেটা তো আর মিথ্যা নয়। আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছেন না আমি দেখে ফেলেছিলাম তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হাসপাতালে ভর্তি করে
সুস্থ করে তোলার অর্থ কী? না, এবার দেখছি টেনশনে মাথা ছেড়ে যাবার উপক্রম আমার। একটু পরে ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইনি গোডাউনের দারোয়ান। গতকাল রাতে ইনি যথাসময়ে না আসলে হয়তো বাঁচানো যেত না আপনাকে। উনি আমায় বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি। কেন বাবু? আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিলাম, তখন হঠাৎ কাউকে গোডাউন থেকে ছুটে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আমাকে দেখে ফেলেছিল উনি। তারপরে একটু এগিয়ে যেতেই আপনার সেন্সলেস বডি দেখতে পাই। ততক্ষণে লোকটা পালিয়ে যায়, কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না তার। দারোয়ানের কথা শুনে আরও ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাঁচায়নি আমায়? আমার খুন করার উদ্দেশ্য ছিল তার? হ্যাঁ। হে সৃষ্টিকর্তা, এই কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমায় তুমি? আমার নিজের বাবা খুন করতে চাইছে আমায়। আমি কি এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এমনটা করলো আমার সাথে? তার মানে মায়ের ফিরে আসা, ফোন কল, এসব কিছু বাবার ষড়যন্ত্র ছিল। কিন্তু বাবার এসব করে কী লাভ? সে কেন এসব করছে? একটু পরে পুলিশ আর সে দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবারও আমার সাথে কথা বলা শুরু করলো। এখন কেমন লাগছে বাবা? শরীরটা ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে আমার। ভাবতে অবাক লাগছে, উনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করি, ভালোবাসি, সে কিনা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পেছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছুতেই বুঝতে দিলে চলবে না, তাকে আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করেই থাকতে হবে, নয়তো সত্যটা পর্যন্ত পৌঁছাতে পারবো না কোনো দিন। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেলেন। ভিতরে মিছিল আর শ্রেষ্ঠা এসে আমার পাশে বসলো। মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করেছিলাম আপনাকে, তারপরেও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আচ্ছা আপনিই বলুন, মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ হয়েছিল কেউ আপনাকে ফাঁসাতে চাইছে, তাই তো তখন বারণ করেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই কানে নিলেন না। শ্রেষ্ঠার কথাগুলো সত্যিই ভীষণ যৌক্তিক। আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি, কিন্তু শ্রেষ্ঠা তো আমার সন্দেহের তালিকার বাইরে নয়। বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিজেই, কিন্তু শ্রেষ্ঠা, ওর আসল রূপ কী করে আমার সামনে আনবো আমি? ও কি সত্যি আমার ভালো চায়, নাকি ওটা ওর একটা মুখোশ, ঠিক বাবার মতো? এই পৃথিবীতে আমি বোধহয় একমাত্র হতভাগা মানুষ যাকে